নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে খোয়াইয়ে এক রোড শো হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ অন্যান্যরা। এদিন সকালে মন্ডল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সুভাষ পার্ক, বনকর, লালছড়া হয়ে আবার মন্ডল কার্যালয়ে এসে র্যালিটি শেষ হয়। পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে টার্গেট দিয়েছে ৩৭০ আসনের, যদিও বিজেপি দলের সাথে অন্যান্য শরিক দল মিলিয়ে ৪০০র অধিক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসছেন বলে জানান। মুখ্যমন্ত্রী বলেন, ভোট প্রচারে বের হয়ে তিনি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি। এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল 10% বেশি আমাদের অ্যাচিভ করা। আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সারা আমরা দেখতে পাচ্ছি। যেখানে যাই সেখান থেকেই কেউ বাড়ির থেকে হাত নাড়ছে, কেউ রাস্তাঘাটে দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত, যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারী থেকে আরম্ভ করে যুবক, ব্যবসায়ী, ইন্টেলেকচুয়াল, সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে। তো আজকে খুব ভালো লাগলো এখানে। পরাজয়ের আতঙ্কে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। গত ৬ বছরে ত্রিপুরা রাজ্য বিজেপির দ্বারা সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে। মঙ্গলবার পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন বিরোধী দলনেতা তথা ইলেকশন ক্যাম্পেইন কমিটির কনভেনার জিতেন্দ্র চৌধুরী। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সংবিধান মোতাবেক চলবে। এদেশে জনগণের কোনো বিষয় কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস চালাতে পারে না, কিন্তু যা গত ১০ বছর দেশে হয়ে আসছে। আর এটাই ভারতীয় জনতা পার্টির রাম রাজ্য এবং হিন্দু রাষ্ট্র। তাই তারা আসন্ন নির্বাচনে কখনো মানুষের ভোটে জয়ী হতে পারবে না। আর যদি আসলে তা হয়ে থাকে, এটাই হবে ভারতবর্ষের শেষ নির্বাচন। তারপর থেকে সব বাছাই হবে মন্ডল অফিস থেকে। মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন বিরোধী দলনেতা তথা ইলেকশন ক্যাম্পেইন কমিটির কনভেনার জিতেন্দ্র চৌধুরী। আমবাসায় আয়োজিত এদিনের সভা শুরু হওয়ার আগে একটি মিছিল সংগঠিত হয়। মিছিলের পর মনোনয়নপত্র দাখিল করেন ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং। তিনি রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্রটি তুলে দেন। জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, বর্তমানে সবচেয়ে বেশি যদি রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের কেউ ক্ষতি করে থাকে, তাহলে সেটা হল প্রদ্যুৎ কিশোর দেববর্মন করেছেন। তিনি জনজাতি অংশের মানুষের ভাবাবেগকে ব্যবহার করেছেন। এ রাজ্যে বিজেপির যারা সহযোগী হয়েছে তারা হল তিপ্রামথা। তারা বলতেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে কোন রকম আপোষ চলবে না। গত বিধানসভা নির্বাচনে এ দাবি নিয়ে লাস্ট ফাইট বলে স্লোগান তুলে আবেগ ভাসিয়ে দিলেন নেতৃত্ব। পরবর্তী সময় বিজেপিকে সহযোগিতা করে জয়ের পথ সুগম করে দেয়। না হলে বিজেপির জন্য জয় হাসিল করা সম্ভব হতো না এবং বিধায়কের সংখ্যা 2 অঙ্কে পৌঁছত না। এ সুযোগ করে দিয়েছে মথা। তাই প্রমাণিত দোস্তি পেহলে সেথা আভি নেহি। বিপ্লবজি, সেদিন তুমি তাকে বাংলাদেশে পাঠাবে, সেদিন তুমি ত্রিপুরাসা বিরোধী, আর এখন বলছে মেরা পরম মিত্র বিপ্লবজি। परम मित्र पहले से था, अभी भी है और आगे भी रहेगा। এইভাবেই ত্রিপুরাসাদের এবং গোটা ত্রিপুরা রাজ্যের যদি সবচাইতে বেশি এই সমকালীন এই সমসাময়িক বা সাম্প্রতিককালের রাজনীতিতে সবচাইতে বেশি যদি ক্ষতি করে থাকে গণতান্ত্রিক আন্দোলনের ত্রিপুরা রাজ্যের আর কেউ না, এটা বিপ্লব এই
প্রদ্যুৎ মাণিক্য কিশোর। তিনি ট্রাইবেলদের ভাবাবেগকে ব্যবহার করে আমাদের ট্রাইবেল অংশের মানুষ রাজাদের আমরা সম্মান করি। জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, মহারাজাদের আমলে জনবিরোধী নীতি ও জনজাতি বিরোধী নীতির কারণে কর্পোরক ভাষার মূল্য ছিল না, তাই তাদের এ ধরনের নীতির সম্মান করা হয় না বলে জানান তিনি। তিনি বলেন, পরাজয়ের আতঙ্কে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। গত 6 বছরে ত্রিপুরা রাজ্যে বিজেপির দ্বারা সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে। বিশেষ করে দেশের গণতন্ত্রকে যেভাবে ছিন্ন ভিন্ন করেছে, সেভাবেই ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র তারা ছিন্ন ভিন্ন করছে। আর রাম রাজ্যের কথা বলছে, কিন্তু ভগবান রাম অনেক বেশি মহান। মহান রামের সাথে বর্তমান রামের কোনো তুলনা হয় না। শাসক দলের লক্ষ্য হল হিন্দু রাষ্ট্রে তৈরি করে ফ্যাসিস্ট সুলভ পরিস্থিতি তৈরি করা। বিশেষ করে এই রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী হতে দেয় না। নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচন সংগঠিত করে না। এর উদাহরণ বলেন ভিলেজ কমিটি নির্বাচন। 3.5 বছর ধরে এই নির্বাচন হয় না, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ইদানিং অফিসারের অফিস দখল করে মনোনয়নপত্র বিক্রি না করে তারা নির্বাচিত ঘোষণা হয় এবং ছাপ্পা ভোটের মাধ্যমে প্রধান, চেয়ারম্যান, মেম্বার পদে নির্বাচিত হয়। যতগুলি স্বাধীন সংস্থা আছে সবগুলি ঠুটু জগন্নাথ, এগুলি ঠিক করেছে মণ্ডল। আর সে মণ্ডলের নেতাদের নিয়োজিত করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনিও জনগণের ভোটে নির্বাচিত হন না। তিনি নির্বাচিত হয়েছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডার দ্বারায়। তাই সামনে মস্ত বড় সুযোগ রয়েছে এই সরকারকে দেশ থেকে উৎখাত করার জন্য। সকলে যাতে ইন্ডিয়া জোটকে সমর্থন করে তার জন্য আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী। বা কোন সংস্থার মেয়াদ শেষ হয়ে গেলেও তার ভোট করে না। ভিলেজ কমিটি আজকে 3.5 বছর ধরে ভোট হয় না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিটার্নিং অফিসারের অফিস দখল করে দিয়ে মনোনয়নপত্র বিক্রি না করে এরা নির্বাচিত ঘোষণা করে। শুধু তা না, এই ছাপ্পা ভোটের মধ্য দিয়ে বা অনিয়মের মধ্য দিয়ে তারা যাদেরকে চেয়ারম্যান, প্রধান, মেম্বার নির্বাচন করে, এদেরও কোনো কাজ নাই। সেই সমস্ত সাংবিধানিক সংস্থা, পঞ্চায়েত সমিতি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, সমস্ত সংস্থা এগুলো ঠুটু জগন্নাথ। কে ঠিক করছে? মণ্ডল। মণ্ডলকে কারা নির্বাচিত করছে? জনগণ না, বিজেপির লোকেরা না। ওই রাজীব ভট্টাচার্য তাদের সভাপতিকে যেমন দিল্লি থেকে জেপি নাড্ডা নিয়োগ করে, আর রাজীব ভট্টাচার্য যিনি জনগণের নির্বাচিত না, বিজেপিরও নির্বাচিত না, তিনি মণ্ডলের সভাপতি, পৃষ্ঠা প্রমুখের সভাপতি, পান্ডা প্রমুখের সভাপতি নির্বাচন করেন, শক্তি কেন্দ্রের আহ্বায়ক নির্বাচন করেন। আয়োজিত নির্বাচনী সমাবেশে এছাড়া উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং, ইলেকশন ক্যাম্পেইন কমিটির কনভেনার সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। স্যান্দন টিভি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে মঙ্গলবার 27 কল্যাণপুর কমিউনিটি হলে বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী অনিমেষ দেববর্মা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, মানুষ চায় শান্তি সম্প্রীতি। সে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই মানুষের সমর্থন রয়েছে ভারতীয় জনতা পার্টির সাথে। ত্রিপুরা থেকে 2টি আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয়ী করে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে বলে জানান তিনি। শান্তি সম্প্রতি যদি না থাকে, কোনো জায়গায় অশান্তির পরিবেশ থাকলে ডেভেলপমেন্ট কোনো দিন সম্ভব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখুন, উনি আসার পর অ্যাক্ট ইস্ট পলিসি, এখানে প্রায় 11টার মতো নর্থ ইস্ট, আগে আমরা দেখতাম যে কিডন্যাপিং,
টেরোরিজম, এগুলি তো দেখতো, ডিনামাইট, বোম, এইসবই তো, বোম ব্লাস্টিং, এগুলি দেখতাম। প্রধানমন্ত্রীজি আসার পর 11টার মতো চুক্তি হয়েছে, আর সেদিন তীব্রমতার সাথে আরেকটা চুক্তি হলো। এই যে শান্তি স্থাপন, যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট করতে গেলে শান্তি থাকতেই হবে, সেই চেষ্টাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন। আজকে এই যে আমাদের ত্রিশক্তি যেটা বললেন, বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথা, আমি বলবো আগামী দিনে এই যে আমাদের তিনটা শক্তি, আমরা সবাই মিলে এই শক্তি নিজেদের শক্তির জন্য না, মানুষের যে শক্তি সেটাকে প্রস্ফুটিত হবে, সেই আশা নিয়ে আমরা আগের দিন সামনের দিকে আমরা যাব, সেই আশা আমি করছি এবং আমি নিশ্চিত যেটা হবেই আমাদের। ভোট প্রচারে গিয়ে ইন্ডিয়া জোটকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রার্থী দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এদিন চষে বেড়ান তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি প্রতি মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে বোঝা যায় ত্রিপুরা 2টি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হতে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনে 2টি আসনে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে। পাশাপাশি উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয় হবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি। ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন, নির্বাচনের আগেই তাদের অর্ধেক দল ছেড়ে পালিয়ে গেছে, বাকি অর্ধেক চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সুতরাং শেষ পর্যন্ত আই থাকবে। আইটি ধীরে ধীরে বিজেপিতে চলে আসবে। আরো বলেন, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিরোধীদের একবার কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে হবে, আবার ভোট দিতে হবে সিপিআইএম প্রার্থীকে, এতে মানুষ দ্বিধাগ্রস্ত হবে। তাই ভারতীয় জনতা পার্টি জয় এলাকার নিশ্চিত বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি। 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন, তার পাশাপাশি 7 রামনগরের উপনির্বাচন সংগঠিত হবে। আর এই পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং আমাদের 7 রামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের মেয়র, সবার পরিচিত শ্রী দীপক মজুমদার মহোদয়। এবং আমাদের, আপনারা অবগত আছেন, 26 এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে। সেখানে আমরা প্রার্থী করেছি রাজ্যের রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দব্বরমন মহোদয়কে আমরা সেখানে প্রার্থী করেছি। আর আজকে আমি মূলত মাননীয় মেয়র আমাদের দীপক মজুমদারের সমর্থনে ডোর টু ডোর আমরা বেরিয়েছি। মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে আমি মানে চোখে মুখে যে দীপক মজুমদারের জন্য যে আশীর্বাদ দেখলাম, আমি নিশ্চিত আমরা লোকসভা নির্বাচনে 2টি আসনেই আমরা মোদিজিকে উপহার দিতে চলছি। তার পাশাপাশি 7 রামনগরেও আমরা বিপুল ভোটে আমাদের দীপক মজুমদার বিজয়ী হবে। হাতে মাত্র আর কয়েকদিন, তারপরে লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মোহনপুর মহকুমা জুড়ে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। মঙ্গলবার ভোরে মোহনপুর মহকুমা বামুটিয়া গুঁজামুড়া পাড়া থেকে 4 বাংলাদেশি নাগরিককে আটক করে বামুটিয়া ফাঁড়ির থানার পুলিশ। অপরদিকে মঙ্গলবার সকালে মোহনপুর বাজার সংলগ্ন পাড়ায় বাড়ি ঘরে ঘোরাফেরা করার সময় 3 বাংলাদেশি নাগরিককে আটক করে স্থানীয় লোকজন। পরবর্তী সময় ধৃতদের সিধাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বামুটিয়া গুঁজামুড়া থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন মহিলা রয়েছেন। ধৃতরা হল শেখ বলু, শেখ শাহ আলম, রশিদা শেখ এবং শামিয়া খাতুন। বাংলাদেশি হলেও দীর্ঘ বছর ধরে তারা কলকাতায় ছিলেন। বামুটিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে তারা বামুটিয়া গোঁচামুড়া পাড়ায় গিয়েছিল। বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে তাদেরকে স্থানীয় বিমান কিশোর গুপ্ত সহযোগিতা করছিল, তাঁকেও আটক করেছে পুলিশ। অপরদিকে বাংলাদেশের 3 নাগরিক আমিম ইকবাল, মোহাম্মদ নাজার এবং মোহাম্মদ পরান পাগলকে মোহনপুর বাজারে লোকজন মঙ্গলবার সকালে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মোহনপুর বাজার সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে মঙ্গলবার সকালে তারা রাজ্যে এসেছেন বলে স্বীকার করেন। বামুটিয়া ফাঁড়ি থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশি নাগরিক আটক করার বিষয়ে জানান। গতকাল ঠিক রাত্র 3টা থেকে 4টা এরকম হবে, আমাদের কাছে একটা খবর আসে যে তালতলা বুট্টুর বাড়িতে বাংলাদেশি লোক আছে। তখন আমরা ওই বাড়িতে অভিযান চালাই এবং 2 জন বাংলাদেশি সহকারে ওই বুট্টুকে আমরা ডিটেইন করে নিয়ে আসি
এবং এখন তাদের বিরুদ্ধে আমাদের যেটা আইনগত পদক্ষেপ তা হবে। মোট কজনকে আটক করা হয়েছে? মোট 3 জন। যার বাড়ি থেকে আটক করা হয়েছে তার কি পূর্বের কোনো এই ধরনের মামলার সঙ্গে যুক্ত রয়েছে কিনা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কি? তবে আমরা মানুষের কাছে জানতে পারছি সে মানব পাচারের সাথে যুক্ত। তাদেরকে কবে আদালতে প্রেরণ করা হবে কি? আজকে প্রেরণ করা হবে। ধন্যবাদ স্যার। অসুরক্ষিত জিবি হাসপাতালে পুলিশের সামনে 3টি দরজা ভেঙে জিবি হাসপাতাল থেকে পালিয়ে গেল এক অভিযুক্ত। ঘটনার বিবরণে জানা যায়, চুরির অভিযোগে রাজধানীর গোর্খাবস্তি এলাকার লোকজন এক মাঝবয়সী যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এনসিসি থানার পুলিশ তাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে সে 3টি দরজা ভেঙে হাসপাতাল থেকে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি জানান, প্রথমে একবার অভিযুক্ত চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখন পুলিশ তাকে আটক করে পুনরায় বেডে নিয়ে আসে, কিন্তু কিছু সময় বাদে সে পুলিশের চোখে ধুলো দিয়ে 3টি দরজা ভেঙে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তের নাম জানা যায়নি। একজন চোর বলিয়া আনছিল এখানে পুলিশের দড়িয়া, তো কতক্ষণ বইল, কারো ট্রিটমেন্ট করছে, প্লাস্টার ইঞ্জেকশন, আবার এখান থেকে নামিয়া হেসরাইতে ওদিকে গেল গিয়া। আমরা তো রুগী না করছে, এখানে যারা সিকিউরিটি আসলো যে না আপনারা নামেন না আপনার মন, ওদিকে পুলিশের মানুষও আসিল। এরপর ওইদিকে যে একটা ঘর আছে ওইদিকে লাঠি দিয়া দরজা ভাঙলো, আবার এখান থেকে আরে দরিয়া টরিয়া আরও সিকিউরিটি পুলিশ আইয়া আনলো, আবার এখানে দেখে ঢুকলো। এরা বাইরে দাঁড়িয়ে গেছে, কোন ফাঁকে ওইদিকে কোন দরজা আছে ওটা লাট মারিয়া ভাঙিয়া এখন দিকে পালাই গেছে। যে সময় ঘটনাগুলি হয়েছে তখন কি পুলিশ আসিল সঙ্গে? পুলিশ তো আসিল। পুলিশের মানে ভূমিকা কি আছিল? পুলিশ তো তারে আটকাইতো, বাইরে করতো, এইসব কথাবার্তা কইতেছে। আচ্ছা, যেহেতু আপনি পাশের বেডে আসিলেন, এনে তো বেসরকারি নিরাপত্তা কর্মীরাও আসিল, তারা কি আটকানোর চেষ্টা করছে? অবশ্য তারা তো আটকাইতে চেষ্টা করছে, তারা দর্শক চাইছে। এতগুলি লোকের মধ্যে কিভাবে মানে পালাইছে লোকটা? তো হেসরে নামে সবাই তো আটকাইতেও চাইছে, এখন কিতা কথা চিৎকার মিৎকার দিয়া লাট মারি এখানে দিয়ে বাঁচছে। এখন অব্দি পাওয়া গেছে নি? গেছে যে এটা তো আমি কইতে পারতাম। মানব পাচারে করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। পুরুষের পাশাপাশি মহিলারাও এর সাথে যুক্ত হয়ে পড়েছে। আইনের হাত থেকে বাঁচার জন্য মহিলাদের কাজে লাগিয়ে এই পাচার চক্র ত্রিপুরা রাজ্যে ছাঁকিয়ে বসেছে। অবশেষে গোপন সূত্রের খবরে মানব পাচারের সাথে যুক্ত এক মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হল আগরতলা জিআরপি থানার পুলিশ। জানা যায়, সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছিল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জিআরপি থানার পুলিশ মতিনগর এলাকায় বাসিন্দা পারুল আক্তারের নাম জানতে পারে। এ পারুল আক্তার অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের রাজ্যে নিয়ে এসে ভারতের বিভিন্ন জায়গায় পাচার করে। আগরতলা জিআরপি থানার পুলিশ আমতলী থানায় ও বিএসএফ এর সহযোগিতা নিয়ে অবশেষে অভিযুক্ত পারুল আক্তারকে গ্রেপ্তার করে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায়, 23 মার্চ আগরতলা জিআরপি থানার পুলিশ 6 জন বাংলাদেশিকে আটক করে তাদেরকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর পারুল আক্তারের নাম উঠে আসে, কিন্তু পারুল আক্তার পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিজ বাড়ি থেকে পারুল আক্তারকে গ্রেপ্তার করা হয়। অ্যাকচুয়ালি গত মাসে মানে মার্চ মাসের 23 তারিখে আমাদের জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল। যেটা আমাদের জিআরপি থানার মামলা নাম্বার 41/24। তো এটাতে আমরা 6 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম। তো এটার ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন। তো এই সুবাদে আমরা তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিল এবং যারা অন্যান্য আসামি ছিলেন প্লাস তাদের যে মোবাইল, ওগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি, উনি উৎপ্রোতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে। তো সেই সুবাদে আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নেই, কিন্তু ওই সময় থেকে উনি পালাতক ছিলেন। তো গতকালকে আমাদের সোর্স মারফতে খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা। তারপর যথারীতি আমরা জিআরপিএফ পুলিশ প্লাস আমতলী থানার পুলিশ এবং যে বিএসএফ আছেন সীমন্তপুর। দুই ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনায় আহত 5 জন। ঘটনা ঢুপির বন্ধ গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায়। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনায় আহত 5 জন।
ঘটনার বিবরণে জানা যায়, ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাদউদ্দিন প্রায় ৪ বছর পূর্বে বাড়ির পাশে ১০ শতক জমি ক্রয় করে। তারপর সেখানে আগর গাছের বাগান লাগায়। কিন্তু তার আগর বাগানের পাশের জমির মালিক তার সৎ বড় ভাই ছমসউদ্দিন তার জমির উপর বেড়া দিয়ে দখল নিতে চায় বলে অভিযোগ। এই মর্মে পঞ্চায়েতের তরফে অনেক সালিশি সভার মাধ্যমে মীমাংসা করতে চাইলেও সমস্যার নিষ্পত্তি হয়নি। এদিকে সোমবার দুপুর আনুমানিক 12:30 নাগাদ বড় ভাই ছমস ছোট ভাইয়ের আগর বাগানের উপর জোর জবরদস্তি বাঁশের বেড়া দিয়ে দেয় বলে অভিযোগ। তখন ছোট ভাই বাধা দিলে তার উপর দা নিয়ে আসে বড় ভাইয়ের স্ত্রী ও তার বড় ভাই। তখন সে প্রাণে বাঁচতে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসে ছোট ভাইয়ের স্ত্রী। আর কিছু বুঝে ওঠার আগেই বড় ভাইয়ের স্ত্রী দেওরের মাথায় দা দিয়ে কোপ বসালে স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী মিনা বেগমের মাথায় কোপ বসে। এমনকি ছোট ভাইও তার ৩ সন্তান আয়েশা বেগম, জাকির আহমেদ এবং বারিউল আহমেদকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে দুপক্ষের ধস্তাধস্তিতে দায়ের কোপে আহত হয় বড় ভাইও। পরে ধর্মনগর দমকল অফিসে খবর গেলে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ছোট ভাই, তার স্ত্রী ও ৩ সন্তানকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করেন। তবে ছোট ভাইয়ের স্ত্রীর আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। অপরদিকে বড় ভাই ছমসউদ্দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। किंची ऑप्शन तो बेर तारा दिया अंदर गासी सराई से गया तारा में बला मुझे अंदर दिखाई चितुरा बेर दिशा सराया दिलाना अंदर गासी तारा इलाना में कोई तो सब बेर दिशा तो बला हम चितुरा की तार का कोई तो किसी ने बताने अंदर दरगा दिया और चौड़ा ताईसी नारबाजी क्या नहीं ताईसी की तलाएगा कोई तो बेटा गाली दिशा दिया तार चौड़े जाके से डाल लिया और तारा खाते लिखा कारे करता हूँ हमारा स्वामी दे আপনার স্বামীর নাম? ছাদউদ্দিন। এবার তারা দাওয়া লইয়া আইয়া লাঠি লইয়া আইয়া মারছে। আবার সেদ মাসে আমার স্বামীর মাথা পানি পর্যন্ত তেলা দিতে গিয়ে আমার মাথার চেপটা পড়ে গেছে। শান্তন টিভি। বড় ক্ষতির মুখে ত্রিপুরা ব্যাম্বু বাঁশ হ্যান্ডিক্রাফট ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে একটি টি চক্রবর্তী জানান, ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ শিল্পের সাথে যুক্ত উৎপাদনকারী এবং সরবরাহকারী রাজ্যের ৯০% বাঁশ বেতের দ্রব্যাদি বহিরাজ্যে সরবরাহ হয়ে থাকে, যা দশকের পর দশক ধরে এই কাজ করে আসছে এবং রাজ্যের হাজার হাজার বাঁশ বেতের শিল্পের সাথে জড়িত কারুশিল্পীদের রোজগারের ব্যবস্থা করছে শিল্পীরা। কিন্তু গত ২রা ডিসেম্বর TCIXPS ট্রান্সপোর্ট কোম্পানির একটি গাড়ির পণ্য তল্লাশি হয়। ট্রান্সপোর্ট কোম্পানির হিসাব অনুযায়ী ৪৮ প্যাকেটে বাঁশের বেতের মাল ছিল, যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষাধিক টাকা। গত ২৩ জানুয়ারি সে সামগ্রীগুলি পুলিশ থেকে ছাড়া পায়। আজকের দিন পর্যন্ত এখনো অনেক সামগ্রী পাঠানোর ফলে ক্রেতারা পায় নাই, কারণ তল্লাশির নামে পণ্যের প্যাকেটগুলি এমনভাবে ছেঁড়া হয়েছিল যে কার কোন পণ্য বোঝার উপায় ছিল না। বিশেষ করে বহু সামগ্রী নষ্ট পর্যন্ত হয়েছে বলে পুলিশের ঘাড়ে দোষ চাপানো হয়েছে। তেলিয়ামুড়া থেকে চোরাবাড়ি গেট অবধি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় গাড়ি দাঁড় করি, কোন গাড়ি আমরা যে ট্রান্সপোর্টে মালগুলো বুকিং করি ওই গাড়িগুলোকে দাঁড় করি, হ্যাঁ, এই মালগুলো আনলোড করে মালগুলো খুঁটে ছিঁড়ে ফেটে ফেলে ওরা গাঁজা চেকিং করছে। তো এর মধ্যে কী হচ্ছে, তার আগে ডিসেম্বরের আগে একটা ট্রাকের মধ্যে গাঁজা পাওয়া গেছে বাঁশ বেতের মালের মধ্যে। তো এই গাঁজাটা যারা করেছে এটা হলো ডেলিভারি নামে একটা ট্রান্সপোর্ট ছিল, ওই ট্রান্সপোর্টের ম্যানেজার এবং একজন সদস্য, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে, যদি এরা যদি করে থাকে, ট্রান্সপোর্ট কোম্পানি যদি এটা করে থাকে, এদের কাগজপত্র অবৈধ। যে অবৈধ কাজ করবে তার কাগজপত্র এবং ইনভয়েস এবং ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার আই কার্ড সবগুলো ওরা জাল। কেন অরিজিনাল কাগজ দিয়ে কেউ কোনোদিন পাচার করতে পারবে না, ২ নম্বরই কাজ করতে পারবে না। গরম দুধ পড়ে ঝলসে গেল ১.৫ বছরের শিশু। ঘটনা সোমবার সোনামুড়া রাঙ্গামাটিয়া পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া রাঙ্গামাটিয়া আব্দুল হানিফের স্ত্রী বিপাশা বেগম তাদের ১.৫ বছরের পুত্র দিশান হোসেনকে দুধ খাওয়ানোর জন্য দুধ গরম করে গ্লাসের টেবিলে
উপর রেখে দেবরের সাথে কথা বলছিল। তখন দিশান সে গরম দুধ হাতে নিতে গেলে গ্লাসটি পড়ে যায় শিশুদের বুকের ওপর। শিশুটির চিৎকার শুনে বাইরে থেকে তার মা এসে চিৎকার শুরু করে। তড়িঘড়ি করে শিশুটিকে মেলাঘোর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে শিশুটি মেলাঘোর হাসপাতালে চিকিৎসাধীন। আপনি বাচ্চা গরম দুধ পড়ছে, আপনার বাড়ি কিভাবে পড়ছে গরম দুধরা? জাল দিয়া নিয়ে গ্লাস রাখছি ঠান্ডা তো আবু খালা দিছি খাওয়ানোর লাগে আবু তত লাগছিল এদিকে আপনার অজান্তে আপনি আসলেন না তখন ঘটনার সময়? না আসলাম না, দুধটা রাখতে বাদ গেছিলাম। আমার দেওরের সাথে কথা বলছিলাম, মোবাইলটা আমার শাশুড়িকে দিতাম দেখতাম জি এই ঘটনা। কি নাম আপনার? বিপাশা। আপনি বাড়ি কোন জায়গায়? এখন চিকিৎসা চলছে? ছেলেটার নাম কি? বোনের নাম কত বছর চলে? পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার প্রদেশ বিজেপির উদ্যোগে বিস্তারকদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। রাজধানীর বিদুরকতা চৌমুহনী স্থিত বিজেপির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস আলোচনা করতে গিয়ে বলেন, আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থীদের জয়ী করার ক্ষেত্রে 90% কাজ বিস্তারকদের। প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের নির্বাচনের সমস্ত প্রক্রিয়া, সাংগঠনিক প্রক্রিয়ার কাজ আমরা শুরু করে দিয়েছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা আমাদের এই পশ্চিম আসনের দৃষ্টি বিধানসভা কেন্দ্র বা মন্ডল রয়েছে, রাজ্য স্তর এবং জেলা স্তরে এবং আমাদের যারা এক্স এমএলএ তার মধ্যে থেকে আমরা 30 জন নেতৃত্বকে 30টি মন্ডলের দায়িত্ব দিয়েছিলাম এবং প্রত্যেককেই আমি এই কপিটি দিয়েছি, প্রত্যেকের হাতে দিয়েছিলাম এবং আমাদের যারা বিস্তারককে দিয়েছি, মন্ডল সভাপতিকে দিয়েছি, এমনকি অধিকাংশ ভূতও আমরা সেটা পৌঁছে দিয়েছি আপনাদের কাজের সুবিধার জন্য। মৃত হাতির দাঁত নিয়ে বন দপ্তর এবং গ্রামবাসীর মধ্যে তুমুল বাগবিতণ্ডা এবং রণক্ষেত্র হয়ে ওঠে কৈলাসহরের মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের বন দপ্তরের মহকুমা আধিকারিক হিরঞ্জয় রিয়াং সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, বন দপ্তরের কর্মীরা হাতির দাঁত কেটে আনতে না পারলেও সংশ্লিষ্ট গ্রামে বর্তমানে কোনো ধরনের অশান্তি বিরাজ করছে না। একই সাথে মঙ্গলবার দুপুরে মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা রামচন্দ্র কৌরি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মূর্তিছড়া চা বাগান এলাকায় কাজ করার সময় একটি হাতি অসুস্থ হয়ে মারা যায়। হাতিটি মারা যাবার পর হাতির মালিক পশু চিকিৎসক নিয়ে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত করেন। পরবর্তী সময়ে গ্রামবাসীরা রীতিনীতি মেনে মৃত হাতিটি গণেশ ভেবে স্নান করিয়ে পুজো পাঠ করে মাটিতে বড় গর্ত করে সেই গর্তের মধ্যে মৃত হাতিটিকে রেখে মাটি দিয়ে ভরাট করে দেয়। হাতির মালিক কৈলাসহরের ইরানি এলাকার বাসিন্দা। মৃত হাতিটির মাটির গর্তে রেখে মাটি ভরাট করার সময় কৈলাসহরের বন দপ্তরের 2 জন কর্মী ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির দাঁত কেটে আনার জন্য বলে। বন দপ্তরের কর্মীদের কথা শুনেনি গ্রামবাসী, যার ফলে বন দপ্তরের কর্মীরা খালি হাতে ফিরে এসে ফের বন দপ্তরের কর্মীরা পুলিশ নিয়ে মূর্তিছড়া গ্রামে যায় মৃত হাতিটি মাটির নিচ থেকে তুলে মৃত হাতির দাঁত কেটে আনার জন্য। বন দপ্তরের কর্মীদের মধ্যে ছিলেন কৈলাসহর মহকুমার বন আধিকারিক হিরঞ্জয় রিয়াং, কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, চণ্ডীপুর বন দপ্তরের রেঞ্জ অফিসার শৈলেন মালাকার, গৌরনগর বন দপ্তরের রেঞ্জ অফিসার সুমন ভৌমিক, কৈলাসহর থানার বিশাল পুলিশ, টিএসআর সহ বিএসএফ জওয়ানরা। প্রশাসনের এত বড় জাম্বো টিম দেখে গ্রামবাসীরাও উত্তেজিত হয়ে ওঠে এবং পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের সম্মুখীন হয়। গ্রামবাসীরা স্পষ্টভাবে জানিয়ে দেয়, কোনোভাবেই মাটির নিচ থেকে মৃত হাতিটি তোলা যাবে না, আর যদি মৃত হাতিটি মাটির নিচ থেকে তুলে মৃত হাতির দাঁত কেটে নিয়ে যেতে হয় তাহলে মৃত হাতিটিকে এই জায়গায় অর্থাৎ মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়
মৃত হাতিকে মাটির নিচে রাখা যাবে না। মৃত হাতিকে অন্য এলাকায় নিয়ে যেতে হবে। পরিস্থিতি প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীরা এও জানান যে বিগত ১.৫ বছরের মধ্যে মূর্তিছড়া চা বাগান এলাকায় আরও ২টি হাতির কাজ করার সময় মারা গেছে। এ নিয়ে মোট ৩টি হাতি মূর্তিছড়া চা বাগান এলাকায় মারা গেছে। গ্রামবাসীরা মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকাটিকে হাতিদের পূর্ণভূমি এবং স্বর্গদ্বার বলেও উল্লেখ করেন। এই এলাকাটি হাতিদের পূর্ণভূমি এবং স্বর্গদ্বার না হলে একের পর এক হাতি কেন এই এলাকায় এসে মারা যেত বলে প্রশ্ন করেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা মৃত হাতিকে গণেশ রূপে নিষ্ঠার সহিত পুজো পাঠও করেছে। গ্রামবাসীরা সবার সাহায্য সহযোগিতা নিয়ে গ্রামে একটি গণেশ মন্দির স্থাপন করবেন বলেও জানান। গণেশ মন্দির নির্মাণে হাতির মালিকও সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানান রামচন্দ্র কৌরি। হাতিটাকে এখানে আমরা সবাই মিলে দাফন করা হয়। মালিক পক্ষ থেকে দাবি করে যে আমি কোনো কিছুই নেব না, কিন্তু ডিপার্টমেন্টের বন দপ্তরের আর কি লোক এসে ওনারা বললেন যে না আমরা দাঁতটা নিয়ে যাব, কিন্তু ওনাদেরকে আমরা সবাই গ্রামবাসী মিলে আপত্তি জানালাম যে না, এর আগে দুটা হাতি মারা গিয়েছিল, ওদের আমরা কোনো কিছুই নিতে দেই। এখানে যতটা হাতি আসছে সবাই মারা যাচ্ছে। আমার মনে হচ্ছে যেন এখানে এটা একটা স্বর্গ দ্বার, যার জন্য হাতিটারও আমরা কোনো কিছু নিতে দেই নাই আর দাফন করে দিই। পরের দিন আবার এটা আর এই যে মানে ওই জায়গাতেই দাফন করছে। হ্যাঁ, ওই জায়গাতেই দাফন করা হয়। এখন আপনারা কি চান এখানে? আমরা চাই যে এখানে একটা গণেশ মন্দির হোক, আর মন্দির আমাদের এখানে নেই গণেশ মন্দির, মন্দির হলে আমাদের সবার সুবিধা। তো এই অন্যদিকে গ্রামবাসীর সূত্রে জানা যায় যে হাতির মালিক হাতিকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া না করিয়ে অতিরিক্ত কাজ করানোর ফলে হাতিটি মারা গেছে। তাছাড়া হাতিটির মৃত্যুর পর হাতির মালিক বন দপ্তরকে কোনো কিছু না জানিয়ে নিজের মর্জি মাফিক পশু চিকিৎসক নিয়ে মৃত হাতির ময়নাতদন্ত করিয়ে নেয়। হাতির মালিকের এহেন কাণ্ড জ্ঞানহীন কাজ করার পরও বন দপ্তরের পক্ষ থেকে হাতির মালিকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে বন দপ্তরের আধিকারিকেরা উল্টো মৃত হাতির দাঁত কেটে নিয়ে যাবার জন্য রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দেয়। এ ব্যাপারে কৈলাসহর মহকুমা বন দপ্তরের আধিকারিক হিরঞ্জয় রিয়াংকে জিজ্ঞাসা করলে হিরঞ্জয় রিয়াং নিজেও স্বীকার করেন যে হাতির মালিক দপ্তরকে না জানিয়ে মৃত হাতির ময়নাতদন্ত করেছেন। তাছাড়াও উনি জানান যে হাতির মালিকের ব্যাপারে সমস্ত কিছু দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নজরে নেওয়া হয়েছে। দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা নিশ্চয়ই এই ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান। শান্দন টিভি। মঙ্গলবার সোনামুড়া মহকুমার মেলা ঘরে ভোট প্রচারে এসে বিজেপির সমালোচনা করে ভোট চাইলেন পশ্চিম আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা। পাশাপাশি তিনি তিপ্রা মথা দলের সমালোচনায় মুখরিত ছিলেন। এদিন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মিছিল ও পথসভার মধ্য দিয়ে ভোট প্রচার করে ইন্ডিয়া ব্লক। সিপিএম পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে শেষ হয় মোটর স্ট্যান্ড এলাকায়। সেখানে হয় পথসভা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা বলেন, এখন বিজেপির মুখে তেমন ভাবে আর সবকা সাথ সবকা বিকাশের স্লোগান শোনা যায় না, কারণ তারা বিকাশের নামে দেশের সর্বনাশ করেছে, দেশের মানুষের সঙ্গে ধোঁকাধারি করেছে। এখন আগের স্লোগান পাল্টে বলেছে আপকে পার 400 পার, কিন্তু দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তারা স্লোগান দিচ্ছেন আপকে বার 420 কে হার। নাম না করে আশিস কুমার সাহা বলেন, জনজাতি জনগণকে বিভ্রান্ত করে 2023 মথায় সহযোগিতায় বিজেপির পুনরায় রাজ্যের ক্ষমতা দখল করেছে। এদিকে পাহাড়ে তথাকথিত রাজার মুখোশ খসে পড়েছে। তিনি উপজাতিদের স্বার্থের কথা বলে নিজের পরিবারে আর কিছু সংখ্যক লোকের স্বার্থ সিদ্ধি করে চলেছেন বলে জানান। ইন্ডিয়া ব্লকের এ ভোট প্রচার কর্মসূচিতে সিপিআইএমের পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, ভানুলাল সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী প্রমুখ। কংগ্রেসের পক্ষে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, ধ্রুবলাল চৌধুরী, মনির হোসেন প্রমুখ। সেখানে বিলুপ্ত হবে, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা পাবে। স্বৈরতান্ত্রিক সরকার একজন ব্যক্তি দেশ পরিচালনা করবে, দেশের মানুষকে
তার কোনো অধিকার যদি সে না পায় প্রতিবাদও করতে পারবে। এহেন পরিস্থিতিতে আজকে সমগ্র দেশের মানুষের ভাবনা আজকে জোটবদ্ধ লড়াই কর, আর এই জোটবদ্ধ লড়াই আজকে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস, কমিউনিস্ট এবং আরো 3টি দল CPI-ML, গণমঞ্চ, ত্রিপুরা পিপলস পার্টি, আমাদের রাজ্যে যারা গণতান্ত্রিক লড়াই আছেন তারা ঐক্যবদ্ধ হয়েছে। আর এই ঐক্যবদ্ধ লড়াইকে আজকে এই রাজ্যের মানুষ সমর্থন জানাচ্ছে। পশ্চিম ত্রিপুরা জেলায় নির্বাচনী আধিকারিকদের উদ্যোগে মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে MBB শতবার্ষিকী ভবনে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিনের সচেতনতামূলক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল বলেন, অনেক ভোটারের মনে প্রশ্ন জাগে, কোন প্রার্থী তাদের পছন্দ না থাকলে তারা কেন ভোট দিতে যাবে। এ বিষয়টি বিবেচনা করে নোটায় ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ভোটারের প্রার্থী পছন্দ না হলে নোটায় ভোট দিতে পারবে। যদি নোটায় সবচেয়ে বেশি ভোট পড়ে তাহলে একটা বার্তা পাওয়া যাবে যে কোনো প্রার্থী ভোটারদের পছন্দ নয়। নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা তাদের মতামত জানাতে পারবে। मुझे बहुत खुशी है आज बड़ी संख्या में आप सभी लोग आए हैं और यूथ का एक इम्पॉर्टेंट रोल है। सबसे पहले तो आप लोग क्योंकि अभी जस्ट 18 इयर्स प्लस में आए हैं, एडल्ट हुए हैं, तो आप लोग का कई लोग होंगे जो पहली बार वोट देने जा रहे हैं। जैसे भी चेक किया कि काफ़ी लोगों ने हाथ खड़े किए। इस बात की खुशी है कि लोग वोट दे रहे हैं। जिन लोग 18 इयर्स प्लस हो चुके हैं ऑलरेडी और उन्होंने अपना नाम को एनरोल कराया है, दे आर गोइंग टू कास्ट वोट, वो बहुत खुशी की बात है। लेकिन जिन लोग ने अभी तक नहीं दिया तो पहली बार देने जा रहे हैं, तो उनको भी उसी खुशी से, उसी मोटिवेशन से, उसी ऑब्जेक्टिव से वोट देने जाएं, इस उद्देश्य से हम आप लोग के सामने आज आए हैं। और এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।